आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য অধ্যায় শব্দ ভান্ডার বা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয় নিয়ে। এই যে শব্দ ভান্ডার বা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয়, এটা তোমাদের ক্লাস 9 এর ব্যাকরণের পাঠ্য। আর এই পাঠ্য অধ্যায় তোমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষায় এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তো আমরা শব্দ ভান্ডার, বাংলা শব্দ ভান্ডার বা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয়, এটা নিয়ে আলোচনা করার আগে বাংলা শব্দের যোগান, বাংলা শব্দের উৎস, বাংলা শব্দ সম্পর্কে একটু আলোচনা করব। বাংলা শব্দ ভান্ডার কি, সেই শব্দ ভান্ডার সম্পর্কে আলোচনা করব। আর আলোচনা করব যে বাংলা শব্দগুলো কিভাবে বাংলা শব্দ ভান্ডারে বা বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বা কিভাবে এসেছে, তার পূর্ব যে ইতিহাস বা ধারাবাহিক বিবর্তন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের এই অধ্যায় একেবারে সহজ হয়ে যাবে যদি আমরা আগের যে শব্দের উদ্ভবের ইতিহাস বা ধারাবাহিক বিবর্তন, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারি। আজকের বাংলা ভাষার মধ্যে যত শব্দ আছে তার সংখ্যা কিন্তু প্রচুর। বাংলা ভাষার মধ্যে বহু শব্দ রয়েছে, বহু বাংলা শব্দ রয়েছে। আর বাংলা ভাষার মধ্যে যেহেতু বাংলা শব্দগুলো ধরা রয়েছে, তাই বাংলা ভাষাটাই বাংলা শব্দ ভান্ডার। বোঝা গেল ব্যাপারটা? যে বাংলা শব্দ ভান্ডার যা সঞ্চয় করে রাখে, যা ধরে রাখে, যা জমায়েত করে রাখে। ভান্ডার মানে যেখানে সঞ্চিত হয়, যেখানে রাখা থাকে। তার মানে বাংলা শব্দগুলো যেখানে আছে সেটা কোথায়? বাংলা ভাষায়, তাই তো? বাংলা ভাষার মধ্যেই তো বাংলা শব্দগুলো আছে। তাহলে বাংলা শব্দ ভান্ডার মানে কাকে বলা হবে? বাংলা ভাষাকেই বলা হবে। তাহলে বাংলা ভাষার মধ্যে বাংলা শব্দ রয়েছে, তাই বাংলা ভাষাই হলো বাংলা শব্দ ভান্ডার। এইবারে এই যে বাংলা শব্দ ভান্ডার অর্থাৎ বাংলা ভাষা, সেই বাংলা ভাষার মধ্যে যত শব্দ আছে, এই শব্দগুলো বাংলা ভাষার মধ্যে নিজের থেকে সব উদ্ভূত হয়নি, নিজের থেকে সব তৈরি হয়নি। বাংলা ভাষার মধ্যে নিজের থেকে সব সৃষ্টি হয়নি। কিছু শব্দ আছে যা বাংলা ভাষার মধ্যে নিজস্ব সৃষ্টি। বাংলা শব্দ কিছু আছে যা বাংলা শব্দ ভান্ডারের মধ্যে অর্থাৎ বাংলা ভাষার মধ্যে নিজের থেকেই তৈরি হয়েছে, মানে স্বতন্ত্র, মৌলিক, নিজের মতো করে তৈরি করা হয়েছে। কিন্তু বেশিরভাগ শব্দগুলো কিন্তু নিজের থেকে সৃষ্টি হয়নি, নিজের থেকে উদ্ভূত হয়নি। অন্য কোথাও থেকে সেগুলোকে গ্রহণ করা হয়েছে। এবারে কোথা থেকে গ্রহণ করা হয়েছে, কিভাবে গ্রহণ করা হয়েছে, কিভাবে অন্যান্য জায়গা থেকে এসে বাংলা শব্দ ভান্ডারে মানে বাংলা ভাষা অন্তর্ভুক্ত হয়েছে, সেটা নিয়েই এই অধ্যায়ের আলোচনার বিষয়। বোঝা গেল? ঘটনা হচ্ছে আমরা বাঙালি, বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। এখন আমাদের এই মাতৃভাষা বাংলার মধ্যে যত শব্দ আছে, সেই শব্দগুলোর উৎস কি, কোথা থেকে কিভাবে উদ্ভূত হয়েছে, এগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা অবশ্যই দরকার। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, বাংলা ভাষার এবং তার শব্দের উদ্ভবের পেছনে আসল যে কারণগুলো, কিভাবে উদ্ভূত হলো, তার যে প্রক্রিয়া, সেগুলো সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা থাকা দরকার। কারণ আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। বাঙালি হয়ে যদি এই সমস্ত
সাধারণ জ্ঞান বা ধারণা আমাদের না থাকে তাহলে আমরা অনেকটাই অজ্ঞ। তো বাংলা শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করার আগে আমি এর পেছনে, এর আড়ালে, এর নেপথ্যে যে ভাষা সংক্রান্ত গল্প আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের বাংলা ভাষা পৃথিবীর মধ্যে অন্যতম একটি মিষ্টি ভাষা। এটি একটি সমৃদ্ধশালী ভাষা, এটি একটি শক্তিশালী ভাষা। বাংলা ভাষায় বহু মানুষ কথা বলে। শুধু এই বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীময় বাংলা ভাষা কিন্তু ছড়িয়ে রয়েছে। তাহলে এই রকম একটা ভাষার মধ্যে যে বিপুল সংখ্যক শব্দ রয়েছে, সেই শব্দগুলো কোথা থেকে এসেছে, কিভাবে উদ্ভূত হলো, কিভাবে বাংলা ভাষার মধ্যে এলো অর্থাৎ অন্তর্ভুক্ত হলো, সেটা নিয়ে আলোচনা করতে হবে। বাংলা ভাষার যখন উদ্ভব হয়েছিল, বাংলা ভাষার যখন সৃষ্টি হয়েছিল, তখন বাংলা ভাষা আজকের মতো এতটা স্বাবলম্বী ছিল না, এতটা সমৃদ্ধশালী ছিল না। বাংলা ভাষাতে আজকের মতো এত শব্দ ছিল না। বলো, এটা তো একটা সাধারণ ধারণা, সাধারণ একটা জ্ঞান কি আজকের বাংলা ভাষায় যত শব্দ আছে, আজ থেকে আমরা যত পিছোতে থাকবো, আমরা যত অতীতের দিকে পিছোতে থাকবো, তত বাংলা ভাষায় শব্দ সংখ্যা কমবে না বাড়বে? কি মনে হয়? কমবে, কমতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ থেকে যত আমরা সামনের দিকে এগোতে থাকবো, তত বাংলা ভাষায় শব্দের সংখ্যা বাড়বে না কমবে? কি মনে হয়? ততই বাড়তে থাকবে। হ্যাঁ, এইবারে বাংলা ভাষা, বাংলা সাহিত্য যখন সৃষ্টি হয়েছে, যখন উদ্ভূত হয়েছে, তখন বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে শব্দ সংখ্যা আজকের থেকে তুলনায় অনেক কম, অনেক কম। অর্থাৎ সদ্যজাত বাংলা তখন কিন্তু অত্যন্ত দুর্বল। তখন কিন্তু সে তার নিজের পায়ের উপরে দাঁড়ানোর মতো সেই অর্থে ক্ষমতা তৈরি করতে পারেনি, অত্যন্ত দুর্বল। তো সেই দুর্বল বাংলা ভাষাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, মজবুত করার জন্য, শক্তপোক্ত করার জন্য দরকার ছিল আরো শব্দ, আরো শব্দ, আরো শব্দ, আরো শব্দ। শব্দ সংখ্যা যত বেশি হবে, আমাদের বক্তব্যকে আমরা সুন্দর করে, সাবলীলভাবে, সুচারুভাবে, অত্যন্ত প্রাঞ্জলভাবে কিন্তু তুলে ধরতে পারবো। ধরে নাও, আমাদের অনেকের বাংলা ভাষায় অনেক শব্দ জানা নেই। এবারে একটা রচনা, একটা বিষয়কে যখন আমরা লিখতে যাচ্ছি, তখন শব্দ সংখ্যা যদি আমাদের কম জানা থাকে, তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের মনের ভাব বা বক্তব্যকে সুন্দর করে প্রকাশ করতে পারি না। কিন্তু একই ধরনের শব্দ যদি অনেকগুলো জানা থাকে, প্রচুর শব্দ তুমি জানো, তাহলে তুমি কিন্তু খুব সুন্দরভাবে, নানাভাবে তোমার বক্তব্যকে ফুটিয়ে তুলতে পারবে বা উপস্থাপন করতে পারবে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম একটা সমস্যা হয়, স্টক অফ ওয়ার্ড কম। বাক্যটা মাথায় আসছে, এইরকমভাবে সেন্টেন্সটা লিখতে হবে, এইরকমভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে, এইরকমভাবে লেটারটা লিখতে হবে, আমরা বুঝতেই পারছি। একটা সেন্টেন্স কিভাবে লিখতে হবে আমরা সেটাও বুঝতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্টক অফ ওয়ার্ড কম বলে, শব্দ আমাদের অনেক কম জানা আছে বলে আমরা কিন্তু বাক্যটাকে গঠন করতে গিয়ে আটকে যাই, হোঁচট খাই, ঠিকভাবে গুছিয়ে লিখতে পারি না। কিন্তু আমরা যদি ঘটনা তাই, আমরা জানি যে বাক্যটাকে কিভাবে গঠন করতে হবে সেটা জানি, মানে গ্রামারটা আমরা জানি। আবার আমাদের মাতৃভাষা মানে বাংলাতে আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে এইরকমভাবে বক্তব্যটাকে লিখতে হবে,
কিন্তু লিখতে গিয়ে কোথায় কোথায় আটকাচ্ছি না আমাদের শব্দ সংখ্যা কম বলে, আমাদের জানা শব্দের সংখ্যা কম বলে আমরা আটকে যাচ্ছি। কি এটা ঠিক না? হ্যাঁ স্যার, শব্দটা কম থেকে এটা যেমন ঠিক তেমনি বাংলার ক্ষেত্রেও তাই, যে বাংলাতে আমাদের বক্তব্যটাকে একটা সুন্দর মান দিয়ে তৈরি করতে চাইছি, উন্নত মানের বক্তব্যটা হবে কি খুব সুন্দর উন্নত মানের, কিন্তু আমাদের কাছে শব্দ সংখ্যা খুব কম। তো ফলে কি হচ্ছে, সাধারণভাবে যেরকম ভাবে আমরা কথা বলি ওই রকম ভাবে আমরা বক্তব্যটাকে লিখছি, তুলে ধরছি, কিন্তু ওই লেখার মানটা ভালো হতে গেলে শব্দ সংখ্যা আরো প্রচুর দরকার, যে শব্দের সংখ্যা আমাদের খুব একটা জানা নেই। তাই বাংলা ভাষার ক্ষেত্রেও তাই, বাংলা ভাষাতে যত বেশি শব্দ থাকবে তত বেশি বাংলা ভাষাটা আরো পরিপূর্ণ হবে, সমৃদ্ধ হবে, স্বাবলম্বী হবে, অন্যের উপর নির্ভরশীল হওয়ার দরকার হবে না। তো বাংলা ভাষা, বাংলা সাহিত্যের যখন উদ্ভব ঘটেছিল তখন বাংলা ভাষায় তথা বাংলা শব্দ ভাণ্ডারে শব্দের সংখ্যা কিন্তু কম। যত সময় গেছে শব্দ আরো যোগ হয়েছে, শব্দ আরো এসেছে, শব্দ এসে বাংলা শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে, হয়ে আজকের বাংলা ভাষায় শব্দের সংখ্যা প্রচুর বিপুল। এইবার বাংলা ভাষার উদ্ভব আমরা ধরতে পারি এইরকম একটা সময় থেকে, সেটা হচ্ছে দশম শতাব্দী। বাংলা ভাষা, বাংলা সাহিত্যের যে উদ্ভব, সেই উদ্ভবের সময়কাল দশম শতাব্দী ধরা হয়। দশম শতাব্দী, সময়টা মনে রাখো, দশম শতাব্দী মনে থাকবে। তো দশম শতাব্দীতে যখন বাংলা সাহিত্য, বাংলা ভাষার উদ্ভব ঘটলো, তখন বাংলা ভাষায় শব্দের সংখ্যা তুলনামূলকভাবে আজকের থেকে অনেক কম ছিল। এইবারে ওই যে বাংলা সাহিত্য, বাংলা ভাষাতে বাংলা শব্দ, ওই শব্দগুলো কোথা থেকে এসেছিল? বলছে বাংলা ভাষা সাহিত্যের উদ্ভবের ঠিক আগের যে স্তর থেকে বাংলা ভাষা সাহিত্যের উদ্ভব ঘটেছে, সেই স্তরটাকে বলা হয়, ভাষার ওই স্তরটাকে বলা হয় অপভ্রংশের স্তর। অপভ্রংশ, এটা মাথায় রাখো, অপভ্রংশ, অপ ভয় রফলা অনুস্বার তাহলে বেশ, অপভ্রংশ মনে থাকবে এই শব্দটার নামটা। হ্যাঁ, অপভ্রংশ মানে শব্দ, শব্দ কি হচ্ছে, উচ্চারণের কারণে ভ্রংশ মানে ভ্রষ্ট হচ্ছে, বিকৃত হচ্ছে, ভেঙে যাচ্ছে। অপভ্রংশ মানে একটা শব্দ উচ্চারণের কারণে আরো ভেঙে যাচ্ছে, বিকৃত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তাকে বলা হয় অপভ্রংশ, মানে বিকৃত রূপ। মনে রাখবে অপভ্রংশ। এইবারে এই অপভ্রংশ ভাষার যে স্তর, সেই স্তরের আগের স্তরে আর একটা ভাষার স্তর ছিল, তাকে বলা হয় প্রাকৃত ভাষার স্তর। প্রাকৃত ভাষার স্তর, হ্যাঁ বলো কি বলছো? বলো আরেকবার কি বললে? হ্যালো, তো প্রাকৃত ভাষার স্তর, তাহলে অপভ্রংশের আগে ভাষার যে স্তর, সেই স্তরটা হচ্ছে প্রাকৃত ভাষার স্তর। মনে থাকবে প্রাকৃত নামটা, মনে থাকবে প্রাকৃত ভাষার স্তর, মানে প্রাকৃত নামে একটা ভাষা ছিল, অপভ্রংশ ভাষার আগে যে ভাষা ছিল সেটার নাম ছিল প্রাকৃত। এবার এই প্রাকৃত ভাষার স্তর, তার আগে আরেকটা ভাষার স্তর ছিল, যে স্তর থেকে প্রাকৃত ভাষাটার উৎপত্তি হয়েছে বা উদ্ভব হয়েছে, ওই স্তরটার নাম কথ্য বৈদিক ভাষা। কথ্য বৈদিক ভাষা, সংস্কৃত না, কথ্য বৈদিক ভাষা। তাহলে কথ্য বৈদিক ভাষার স্তর, ওখান থেকে পরে ভাষার যে স্তরে এলো, সেখানে আরেকটা ভাষা তৈরি হলো, সেই ভাষাটার নাম হচ্ছে প্রাকৃত। প্রাকৃত ভাষা থেকে আরেকটা ভাষা তৈরি হলো, তার নাম হচ্ছে অপভ্রংশ।
অপভ্রংশ থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব বা উৎপত্তি। এই যে কথ্য বৈদিক ভাষা, বৈদিক মানে বুঝতে পারছো, বৈদিক সমাজের আর্যদের সময়কাল, বৈদিক সমাজের কথা বলা হচ্ছে, বৈদিক কথ্য বৈদিক ভাষা। কথ্য মানে, কথ্য ভাষা মানে হচ্ছে মুখের ভাষা, কথ্য মানে হচ্ছে মুখের ভাষা, উচ্চারণ করি আমরা যে ভাষায়, সেটা হচ্ছে কথ্য ভাষা। তো সেই কথ্য বৈদিক ভাষা যেটা হচ্ছে মুখের ভাষা, যার কিন্তু কোনো লিখিত রূপ ছিল না, যার কিন্তু কোনো লিখিত রূপ ছিল না, কোনো ব্যাকরণগত রূপ ছিল না, কোনো সাহিত্যের রূপ ছিল না, শুধু ছিল মুখের ভাষা, কথ্য ভাষা, শুধুমাত্র নিজেদের মধ্যে কথা বলার জন্য ব্যবহার করা হতো। আর এই যে কথ্য ভাষা, এই কথ্য ভাষাটা কাদের ভাষা? না, ভারতবর্ষে যখন আর্যরা প্রবেশ করে উত্তর পশ্চিম ভারত হয়ে, তখন তাদের যে মুখের ভাষা ছিল, তারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষাটাকে বলা হয় কথ্য বৈদিক ভাষা। তাহলে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক হয়ে আর্যরা প্রবেশ করেছিল। তখন তাদের যে ভাষা ছিল, সেই ভাষা হচ্ছে মুখের ভাষা, কথ্য ভাষা, কথ্য বৈদিক ভাষা বলা হয়। তখন কিন্তু তাদের কোনো ভাষার কোনো লিখিত রূপ ছিল না, সাহিত্যের রূপ ছিল না, বা ব্যাকরণগত রূপ ছিল না। তার মানে আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করলো, তখন কিন্তু তাদের সঙ্গে কোনো গ্রন্থ ছিল না। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে ঘটনা হচ্ছে কি, আর্যরা ভারতবর্ষে প্রবেশ করলো। এই ভারতবর্ষে কারা ছিল? না, অনার্য জাতি। অনার্য জাতি ছিল। তো অনার্য জাতিকে পরাধীন করে, তাদেরকে পরাস্ত করে আর্যরা তাদের উপরে কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করেছিল। আর্য অনার্যদের সংঘাতের কথা আছে। তাহলে অনার্য জাতি ছিল, অনার্য জাতিরও নিজস্ব ভাষা ছিল। আর্যরা প্রবেশ করলো। এবারে 1 বছর, 2 বছর, 3 বছর, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, যত সময় গড়াচ্ছে তত দেখা যাচ্ছে কি না, আর্যদের এই যে কথ্য ভাষা, কথ্য বৈদিক ভাষা, সেই কথ্য বৈদিক ভাষার পরিবর্তন হচ্ছে, ভাঙন দেখা দিচ্ছে। কি? ভাষার যে উচ্চারণগত পরিবর্তন, তার মানে ধ্বনিগত পরিবর্তন। এর আগে তোমাদের চ্যাপ্টার, তোমাদের অধ্যায় ধ্বনি পরিবর্তনে সেখানে আলোচনা করা হয়েছে যে উচ্চারণগত পরিবর্তনটা দ্রুত হয় এবং নানা কারণে উচ্চারণগত পরিবর্তন হয়। এবারে আর্যরা যখন ভারতবর্ষে দীর্ঘকাল ধরে বসবাস করছে, তখন অনার্যদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম আর্যদের সঙ্গে মিশছে। সময় লাগছে, কিন্তু ধীরে ধীরে মিশে যাচ্ছে। আর্যরা যখন ছড়িয়ে পড়ছে চারদিকে, তখন অন্যান্য জাতির উচ্চারণের প্রভাব আর্যদের উচ্চারণের উপরে পড়ছে। এবং একদিন নয়, দুদিন নয়, শতাব্দীর পর শতাব্দী যত সময় গড়িয়েছে, ততই এই কথ্য বৈদিক ভাষার উচ্চারণগত পরিবর্তন হয়েছে, মানে ভাঙন দেখা দিয়েছে, মানে বিকৃত হয়েছে, মানে ওটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবারে তোমরা জানো যে একজন মানুষ তার নিজস্ব যে উচ্চারণ, সেই উচ্চারণে অনেক কারণে কিন্তু তার পরিবর্তন ঘটতে পারে। কখনো দ্রুত উচ্চারণ করছে, কখনো অন্যমনস্কভাবে উচ্চারণ করছে, কখনো তার যদি উচ্চারণগত ত্রুটি থাকে, তো নানা কারণে উচ্চারণগত পরিবর্তন হতে পারে। এবারে একটা মানুষের উচ্চারণগত পরিবর্তন হয়, এরকম একটা জাতি বা গোষ্ঠীর উচ্চারণগত পরিবর্তন হয়। তো এরকম পরিবর্তন হচ্ছে। আর ভাষা, ভাষা হচ্ছে একটা জাতির পরিচয় বহন করে। ভাষার মাধ্যমে কিন্তু একটা জাতি তার পরিচিতি পায়। আমরা বাঙালি, বিশ্বে আমাদের পরিচয় কিন্তু আমাদের ভাষার মাধ্যমেও। বাংলা ভাষা শুধু বাংলায় নয়, সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে। তাহলে বাঙালি জাতি আমরা আমাদের ভাষার মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতিটা লাভ করি। আমাদের পরিচয় আমাদের ভাষা। এবারে ভাষা যদি হারিয়ে যায়, ভাষার ভাঙন ধরে ভাষা পরিবর্তিত হয়ে আমাদের ভাষা বাংলার অস্তিত্ব যদি বিপন্ন হয়, তাহলে তো
একটা জাতির অস্তিত্ব বিপন্ন হওয়াটাই স্বাভাবিক। তাহলে ভাষার ভাঙনকে রোধ করতে হবে, ভাষার ভাঙনকে রোধ করতে হবে, না হলে কিন্তু ভাষার সাথে সাথে ভাষা বিলুপ্ত হয়ে গেলে জাতিও বিলুপ্ত হয়ে যাবে, জাতিও হারিয়ে যাবে। বুঝে গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবারে এই কথ্য বৈদিক ভাষার ভাঙন রোধ করার জন্য, ভাঙন আটকানোর জন্য, ভাষাকে বাঁচানোর জন্য আর্য সমাজে যারা বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি তারা বসলেন, তারা চিন্তা ভাবনা করলেন, তারা মাথা খাটালেন যে ভাষাকে ভাঙন থেকে, ভাষার পরিবর্তন থেকে ভাষাকে রক্ষা করব কি করে। বলতো ভাষাকে যদি তার ভাঙন থেকে রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, তাহলে ভাষাকে কিভাবে রক্ষা করা সম্ভব বলো? ভাষাকে বিধিবদ্ধ করে। রাইট, ভাষাকে বিধিবদ্ধ করে ভাষাকে নিয়মের জালে বেঁধে ফেলে, ভাষাকে ব্যাকরণের দ্বারা বেঁধে ফেলতে হবে। কারণ উচ্চারণগত ত্রুটি সংশোধন কি করে সম্ভব? যদি কোনো সিস্টেম না থাকে, যদি কোনো শৃঙ্খলা না থাকে, যদি কোনো নিয়ম কানুন না থাকে। ভেবে নাও একটা নিয়মে মানতে হবে তো। যখন প্রত্যেকেই দেখবে কয়েকজন যখন একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যায় তখন কিন্তু সবার মধ্যে একটা মিল থাকে, না হলে একটা এলোমেলো অবস্থা থাকে না। এ বলবে আমার মতো বলবো, এ বলবে আমার মতো করব, এ বলবে তার মতো সিদ্ধান্ত নেব, তাহলে কি হচ্ছে? তাহলে একটা এলোমেলো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একটা বাড়িতেও, একটা পরিবারের মধ্যেও কিন্তু ডিসিপ্লিন থাকে, নিয়ম কানুন থাকে, নাহলে পরিবারটাকে রক্ষা করা যায় না। প্রত্যেকে যদি বলে নিজের মতো করে চলবো, তাহলে একটা পরিবারও ভেঙে চুরমার হয়ে যায়। একটা পরিবার, একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা জাতি, প্রত্যেকটাকে বেঁধে রাখতে গেলে দরকার নিয়ম রীতি, নিয়ম কানুন ছাড়া বেঁধে রাখা যায় না তো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ভাষাকেও বাঁধতে হবে, ভাষাকেও বাঁধতে হবে, ভাষাকেও নিয়মের জালে বাঁধতে হবে। তাহলে নিয়মের জালে বাঁধতে গেলে ভাষার ব্যাকরণ দরকার, কারণ এতদিন পর্যন্ত ওই কথ্য বৈদিক ভাষার তো কোনো ব্যাকরণ ছিল না, তাহলে ভাষার ব্যাকরণ দরকার। এইবারে এই কথ্য বৈদিক ভাষাকে সংস্কারের মাধ্যমে ব্যাকরণের বিধি নিয়মের জালে বেঁধে তাকে একটা নতুন রূপ দেয়া হলো, যে রূপটাকে আর ভাঙা যাবে না, যে রূপটা হবে সাহিত্যের রূপ, যে রূপটা হবে লিখিত রূপ। তাহলে কথ্য বৈদিক ভাষাকে ব্যাকরণের বিধি নিয়মের জালে বেঁধে সংস্কারের মাধ্যমে যে ভাষার সৃষ্টি হলো, সংস্কারের মাধ্যমে সৃষ্টি হওয়া সেই ভাষাটার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। মনে থাকবে? হ্যাঁ স্যার। তো সংস্কৃত ভাষা যেহেতু সাহিত্যের ভাষা, লিপিবদ্ধ ভাষা, লিখিত ভাষা, ব্যাকরণের নিয়মের দ্বারা আবদ্ধ ভাষা, তাহলে এই ভাষার পরিবর্তন খুব বেশি হওয়ার কথা নয় বা হবে না, কারণ এই ভাষার লিখিত রূপ আছে। কিন্তু কোন ভাষাটার পরিবর্তন হবে? ওই কথ্য বৈদিক ভাষার পরিবর্তন হবে, কারণ কথ্য বৈদিক ভাষা তখনও কথ্য অর্থাৎ মৌখিক, লোকমুখে উচ্চারিত হচ্ছে, তো যত উচ্চারণ হবে তত ভাঙন দেখা যাবে। আর যে ভাষাকে লিখে প্রকাশ করা হয়ে গেছে, সাহিত্যে লিপিবদ্ধ হয়ে গেছে, সেই ভাষার ভাঙন বা পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। এইভাবে কথ্য বৈদিক ভাষা আরো পরিবর্তিত হতে 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 কয়েকশো শতাব্দী পরে দেখা গেল যে রূপ নিল, সেই রূপ আর আগের কথ্য বৈদিক ভাষার দুটোর মধ্যে পার্থক্য চেনা যাচ্ছে না। যখনই পার্থক্য লাগছে, যখনই পার্থক্য দেখা দিয়েছে, চেনা যাচ্ছে না, তখন ওই নতুন রূপে যে ভাষাটা দাঁড়িয়েছে তাকে নামকরণ করা হলো প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা মানে হচ্ছে প্রাকৃত জনের ভাষা, মানে সর্বসাধারণের ভাষা, মানে শিক্ষিত মানুষ যে ভাষা নয়, সাধারণ মানুষের ভাষা, কথ্য ভাষা, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। যে ভাষাটা উদ্ভূত হয়েছে কোথা থেকে? কথ্য বৈদিক ভাষা থেকে। বোঝা গেল এই পর্যন্ত?
হ্যাঁ স্যার। এবারে কথ্য বৈদিক ভাষা আরো দীর্ঘকাল ধরে পরিবর্তিত হচ্ছে 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 কয়েক শতাব্দী পরে যখন দেখা যাচ্ছে ওই কথ্য বৈদিক ভাষাকে আর চেনা যাচ্ছে না, তখন তো প্রাকৃত নাম দিয়েছে। এবার প্রাকৃত ভাষা পরিবর্তিত হতে হতে দেখা যাচ্ছে কয়েক শতাব্দী পরে ওই প্রাকৃত ভাষাকেও চেনা যাচ্ছে না, তখন ওই প্রাকৃত ভাষার নব রূপটাকে, পরিবর্তিত রূপটাকে নাম দেওয়া হচ্ছে কি না অপভ্রংশ ভাষা। অপভ্রংশ ভাষা। এবার অপভ্রংশ থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তাহলে এবারে বলো, আমাদের বাংলা ভাষার মধ্যে যখন বাংলা ভাষা উদ্ভব হয়েছিল তখন আমাদের বাংলা ভাষার মধ্যে অপভ্রংশ ভাষার বহু শব্দ আছে কি, তাই তো? বহু শব্দ ছিল। অপভ্রংশ থেকে যদি বাংলার উৎপত্তি হয় তাহলে বাংলা ভাষার মধ্যে বহু শব্দ আছে যা অপভ্রংশের শব্দ, সেটাই স্বাভাবিক। আবার বাংলা ভাষার মধ্যে বহু শব্দ থাকার কথা কোন ভাষার না প্রাকৃত ভাষার শব্দ থাকার কথা, কি ঠিক কি ঠিক না? আবার বাংলা ভাষার মধ্যে কথ্য বৈদিক ভাষারও বহু শব্দ থাকার কথা, কারণ কথ্য বৈদিক ভাষার থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত, প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে অপভ্রংশ। তার মানে অপভ্রংশ যেমন বাংলার মধ্যে থাকবে, তেমনি কথ্য বৈদিক ভাষাও বাংলার মধ্যে থাকবে, তেমনি প্রাকৃত ভাষার শব্দ বাংলার মধ্যে থাকবে। আর থাকবে সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষার শব্দ থাকবে কি থাকবে না বাংলার মধ্যে? থাকবে। সংস্কৃত ভাষার শব্দগুলো কোন ভাষা থেকে এসছে বলো? সংস্কৃত ভাষায় যে শব্দগুলো, সেই শব্দগুলো কোন ভাষা থেকে এসছে? কি করে বললাম যে কথ্য বৈদিক ভাষা থেকে। হ্যাঁ, কথ্য বৈদিক ভাষা থেকেই তো সংস্কারের মাধ্যমে সংস্কৃতকে বানানো হলো না। তার মানে সংস্কৃতের মধ্যে বেশিরভাগ শব্দ কোন ভাষার শব্দ? কথ্য বৈদিক ভাষার শব্দ। কথ্য বৈদিক, বৈদিক বয়ইকা দয়সিক, কথ্য বৈদিক ভাষা। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বাংলা ভাষার মধ্যে বহু শব্দ আছে যে শব্দগুলো সংস্কৃত ভাষার থেকে এসেছে, কি ঠিক না? হ্যাঁ। আবার বাংলা ভাষার মধ্যে বহু শব্দ আছে কথ্য বৈদিক থেকে এসেছে, প্রাকৃত থেকে এসেছে, অপভ্রংশ থেকে এসেছে। অন্যদিকে বাংলা ভাষার মধ্যে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের দেশের বিভিন্ন যে প্রাদেশিক ভাষা আছে, বিভিন্ন রাজ্যের যে ভাষা আছে, সেই ভাষার থেকেও শব্দ এসছে। এসেছে তো? হ্যাঁ, আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে বিভিন্ন ভাষা আছে। তো ওই বিভিন্ন ভাষার যে শব্দগুলো, সেই শব্দের অনেক শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় এসছে। আবার এটাও মাথায় রাখবে, ভারতবর্ষের বাইরে, আমাদের দেশের বাইরে অন্যান্য দেশের যে সমস্ত ভাষা, সেই সমস্ত ভাষা থেকেও অনেক শব্দ বাংলা ভাষায় এসছে বা বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। কি বুঝতে পারলে? আর আমাদের বাংলা ভাষাতে এই ভারতবর্ষে আর্যরা আসার আগে যে অনার্য জাতি ছিল, সেই অনার্য জাতির ভাষার শব্দ এসেছে। হ্যাঁ, আবার অনেক শব্দের মূল উৎসটা কি, কোথা থেকে এসেছে, সেটা অনেকটা জানাও যায় না। কি এত শব্দ, সব শব্দের উৎস কি জানা সম্ভব? কোথা থেকে এসেছে? অনেক আছে যেগুলো জানা যায় না, যেগুলোকে বলা হচ্ছে অজ্ঞাত মূল শব্দ। অজ্ঞাত মূল, যার মূলটা অজ্ঞাত, যার মূলটা গোড়াটা কোথা থেকে এসেছে সেটা এখনো অজ্ঞাত, অজানা। আবার দেখা যাচ্ছে কি না, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যদি জুড়ে দেওয়া যায় তাহলে আরেকটা নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে। দুটো শব্দের সঙ্গে আরেকটা শব্দ জুড়ে আবার একটা নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, যে পদ্ধতিতে হোক না কেন, একটা শব্দের সঙ্গে যদি আরেকটা শব্দকে আমরা জুড়ে দিই, দিয়ে কিন্তু আরেকটা নতুন শব্দ তৈরি হয়। একটা শব্দের সঙ্গে
যখন প্রত্যয় জুড়ে দেওয়া হয়, প্রত্যয় যোগ হয়ে যায়, তখন আরেকটা নতুন শব্দ হতে পারে। একটা শব্দের সঙ্গে যদি উপসর্গ জুড়ে দেওয়া যায়, ধাতুর সঙ্গে উপসর্গ জুড়ে দেওয়া যায়, তাহলে আরেকটা নতুন শব্দ হয়ে যেতে পারে। উপসর্গ ইংরেজিতে যাকে বলে প্রেফিক্স। তাহলে অনেকগুলো পদ্ধতির কথা বললাম, এই পদ্ধতিগুলো একটু আবার আলোচনা করে নি। এইটা যদি তোমাদের পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তোমাদের এই শব্দ ভান্ডার বা শব্দের উৎসগত শ্রেণী পুরোপুরি বোঝা হয়ে যাবে, কঠিন থাকবে না। তাহলে আমি কি বললাম না, আমাদের বাংলা ভাষার মধ্যে যত শব্দ আছে, অর্থাৎ বাংলা শব্দ ভান্ডারের মধ্যে যত শব্দ আছে, সেই শব্দগুলো কোথা থেকে এসেছে। একটা কি বললাম, সংস্কৃত থেকে আসতে পারে, কথ্য বৈদিক থেকে আসতে পারে, প্রাকৃত থেকে আসতে পারে, অপভ্রংশ থেকে আসতে পারে। এটা পরিষ্কার হয়েছে? ওকে, এবারে কি বলছি না, ভারতবর্ষে আর্যদের আসার আগে অনার্যরা এসেছিল। তো অনার্যদের যে ভাষার শব্দ, সেই শব্দ ভারতবর্ষের বহু প্রাচীনকালে আমাদের বাংলা ভাষার মধ্যে এসে অন্তর্ভুক্ত হয়েছে বা হতে পারে। আবার অনেক শব্দ আছে যে শব্দগুলোর গোড়াটা কি, মূলটা কি, সেটা এখনো জানা যায়নি, অজ্ঞাত মূল শব্দও থাকতে পারে। ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য আছে, প্রদেশ আছে, সেই সমস্ত রাজ্য বা প্রদেশের যে বিভিন্ন ভাষা আছে, তার থেকে শব্দ ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত আমাদের বাংলা ভাষার মধ্যে এসে অন্তর্ভুক্ত হচ্ছে, হবেও। আবার ভারতবর্ষের বাইরে যে বিদেশি ভাষাগুলো আছে, সেখান থেকেও শব্দ এসে অন্তর্ভুক্ত হচ্ছে, আবার হবেও। এবারে একটা শব্দের সঙ্গে আরেকটা নতুন শব্দ যোগ হয়ে আরেকটা শব্দের উৎপত্তি হতে পারে। একটা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়েও নতুন শব্দ উৎপত্তি হতে পারে। একটা শব্দের সঙ্গে ধাতুর সঙ্গে উপসর্গ যোগ হয়েও নতুন শব্দ গঠিত হতে পারে। তাহলে আমি অনেকগুলো পদ্ধতি বললাম, মনে থাকবে? ওকে, এরপরে তোমরা যেটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে অন্যান্য যেখান থেকেই শব্দ আসুক, সেই শব্দ কখনো একই অবস্থায়, একই রূপে, কোনো রকমের পরিবর্তন না হয়ে যা ছিল অন্য ভাষায়, ওইটা আমাদের বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। মানে কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি, একই অবস্থায় যা ছিল সেইভাবে ঢুকে গেছে, সেইভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। যা ছিল তাই, যেরকম ছিল শব্দ অন্য ভাষাতে, ওই শব্দটা একইভাবে আমাদের বাংলা শব্দ ভান্ডারে অন্তর্ভুক্ত হয়েছে, মানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অপরিবর্তন অবস্থায়, রূপান্তর হয়নি, রূপান্তরহীন অবস্থায়। বোঝা গেল? আবার কিছুটা পরিবর্তিত হতে পারে। তোমাদের ধারণা কি বলে? পরিবর্তিত হয়ে, কিছুটা চেঞ্জ হয়ে, একটু অন্যরকম ভাবে ছিল এই শব্দটা, একটু পরিবর্তিত হয়ে, একটু অন্যরকম হয়ে, রূপান্তরিত হয়ে আমাদের বাংলা শব্দ ভান্ডারে বা বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হতে পারে। আবার মূল শব্দটা উচ্চারণে বিকৃত হতে পারে। বিকৃত, এমন ভাবে বিকৃত, শুনতে কেমন যেন একটু অদ্ভুত লাগবে, এরকম বিকৃত হয়েও আমাদের বাংলা ভাষা অন্তর্ভুক্ত হতে পারে। বোঝা গেল? এইবারে এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এইবারে বাংলা শব্দ ভান্ডারে শব্দগুলো এবং সেই শব্দগুলো যেভাবে তার উৎপত্তি হয়েছে বা যেখান থেকে সে এসেছে, সেই অনুযায়ী শব্দ ভান্ডারকে কিভাবে ভাগ করা হচ্ছে, কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে, সেটা নিয়ে এবার আলোচনা করি। বাংলা শব্দ ভান্ডারে যত শব্দ আছে, সেই শব্দগুলোকে উৎসের দিক থেকে 6 ভাগে ভাগ করা যায়। 6 ভাগে, উৎসগত দিক থেকে 6 ভাগে ভাগ করা যায়। উৎসগত দিক থেকে বাংলা শব্দ ভান্ডারে শব্দগুলো 6 প্রকার, 6টা তার শ্রেণী আছে। একটার নাম হলো তৎসম শব্দ, তারপরে তদ্ভব শব্দ, তারপরে অর্ধ তৎসম শব্দ, তারপরে
আগন্তুক শব্দ। আগন্তুক শব্দের আবার দুটো ভাগ, একটা হচ্ছে বিদেশি আগন্তুক বা বিদেশি, আর একটা হচ্ছে প্রতিবেশী আগন্তুক। 5 নম্বর হলো দেশি শব্দ, আর 6 নম্বর হলো সংকর শব্দ বা মিশ্র শব্দ। কি 6টা নাম মনে থাকবে? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, আগন্তুক শব্দ। আগন্তুক শব্দের দুটো ভাগ, বিদেশি শব্দ আর প্রতিবেশী আগন্তুক শব্দ। আর 5 নম্বরে দেশি শব্দ, 6 নম্বরে সংকর বা মিশ্র শব্দ। ঠিক আছে? এইবারে আমরা যাই তৎসম শব্দ নিয়ে। দেখো তৎসম শব্দ, এই যে নামটাকে যদি আমরা ভাঙি, নামের মধ্যে একটা অর্থ লুকিয়ে রয়েছে। ওই অর্থটাকে যদি মাথায় রাখো তাহলে সংজ্ঞাটাও মনে থাকবে সহজে। তৎসম শব্দ, তৎ, তদ মানে তার, তদ মানে তার, তৎ সাধু ভাষা, তদ মানে তার। এবার তার মানে কার, এটাও মাথায় রাখতে হবে। তার মানে কার, কার কার কার? সংস্কৃত। তদ মানে তার, তার মানে কার? না সংস্কৃত। আর সম, তৎসম, সম মানে কি? সমান। সম মানে সমান, তাহলে কি দাঁড়ালো? তার সমান। তদ মানে তার, তার মানে সংস্কৃত, সম মানে সমান, তাহলে তার সমান। তার সমান মানে তাহলে কার সমান? সংস্কৃত শব্দের সমান। সংস্কৃত শব্দের সমান। তার মানে সংস্কৃত ভাষায় যে শব্দ ছিল ওই একই শব্দ আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে মানে বাংলা ভাষায় এসে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে তৎসম মানে তার সমান, তার সমান মানে তার পুরোপুরি সমান, কোনো পরিবর্তন নেই, কোনো রূপান্তর নেই। যা ছিল সংস্কৃত ভাষায় শব্দটা ওই একই অবস্থায়, অপরিবর্তনীয় অবস্থায়, রূপান্তরহীন অবস্থায়, একই অবস্থায়, একই রূপে সমানভাবে বাংলা শব্দ ভাণ্ডারে এসে অন্তর্ভুক্ত হয়েছে, বসে গেছে, কোনো পরিবর্তন হয়নি, তাকে তৎসম শব্দ বলা হবে। তাহলে এই কথাটাকে যদি আমরা সুন্দর করে গুছিয়ে বলি তাহলে সংজ্ঞা হয়ে যাবে। তৎসম শব্দ কাকে বলে? না, যে সব সংস্কৃত শব্দ কোন রকমের রূপান্তর বা পরিবর্তনহীন অবস্থায়, কোন রকম রূপান্তরহীন বা পরিবর্তনহীন অবস্থায় বা রূপান্তর বা পরিবর্তন ছাড়া বাংলা শব্দ ভাণ্ডারে বা বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে তাকে তৎসম শব্দ বলা হয়। তো তার মানে যত সাধু ভাষার শব্দ, বাংলা ভাষায় যত সাধু ভাষার শব্দগুলো আছে সেই শব্দগুলো সংস্কৃত শব্দের সমান শব্দ। সংস্কৃততে যা ছিল বাংলায় সাধু ভাষাতে ওই শব্দগুলো একই অবস্থায় একই রূপে বসে রয়েছে। যেমন ধরো বৃক্ষ, বৃক্ষটা সংস্কৃতেও তাই, আবার বৃক্ষটা সাধু ভাষাতে মানে বাংলাতেও তাই বৃক্ষ অবস্থায় রয়েছে। বৃক্ষ, চন্দ্র, সূর্য, হস্ত, মস্তক মানে সাধু ভাষার শব্দ, কৃষ্ণ, বৃক্ষ, তো এই শব্দগুলোই হলো সংস্কৃত ভাষার শব্দের সমান শব্দ, তাই এগুলো তৎসম শব্দ। বোঝা গেল? এবারে আসছি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভবকে আমরা ভেঙে দেখব। তদ মানে তার, এবারে ভব মানে হচ্ছে জাত, ভব মানে হচ্ছে জাত বা উদ্ভূত, জাত বা সৃষ্ট, মানে কোথাও থেকে উদ্ভূত হয়েছে, কারোর থেকে জাত হয়েছে, সৃষ্ট হয়েছে। তদ মানে তার, তার মানে কার, কার থেকে জাত হয়েছে, তার মানে কার? বলো। সংস্কৃত, সংস্কৃত। এর আগেও ছিল তদ্ভব, তদ মানে তার, তার মানে সংস্কৃত। তদ্ভবতেও তাই, তৎসমতে তদ মানে তার, সংস্কৃত, তেমনি তদ্ভবতেও তদ মানে তার, তার মানে সংস্কৃত। এই সংস্কৃত থেকে উদ্ভূত হবে, সংস্কৃত থেকে জাত হবে, সংস্কৃত থেকে সৃষ্ট হবে, এই সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে। এবার এটা আমি বলেছিলাম যে কথ্য বৈদিক ভাষা সেখান থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার উদ্ভব হয়েছিল। তার মানে সংস্কৃত ভাষার যে শব্দগুলো সেই শব্দগুলো কথ্য বৈদিক ভাষারই শব্দ। সংস্কৃত থেকে উদ্ভূত যে শব্দ সেই শব্দ কথ্য বৈদিক ভাষার শব্দ। তার মানে সংস্কৃত ভাষার শব্দ যদি পরিবর্তিত হয়, বিকৃত হয়, তার মানে কথ্য বৈদিক ভাষার শব্দই পরিবর্তিত বা বিকৃত হচ্ছে। বিকৃত হতে হতে পরিবর্তিত হতে হতে প্রাকৃত ভাষায় একটা রূপ নিচ্ছে। তাহলে তদ মানে তার, তার মানে সংস্কৃত, সেখান থেকে ভব মানে জাত বা উদ্ভূত,
সংস্কৃত থেকেই জাত হয়েছে, সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু উদ্ভূত হয়ে সরাসরি কিন্তু বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়নি। তার আগে মাঝখানে একটা ভাষাতে ও পরিবর্তিত হয়েছে। কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষায় পরিবর্তিত হওয়ার পরে আবার প্রাকৃত ভাষা পরিবর্তিত হতে 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 অপভ্রংশ ভাষায় রূপ নিয়েছে। সেই অপভ্রংশ ভাষা থেকে শব্দ আমাদের বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে বা ঢুকেছে। যেমন ধরো কৃষ্ণ, কৃষ্ণটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, মানে কথ্য বৈদিক ভাষার শব্দ। এই কৃষ্ণটা পরিবর্তিত হতে হতে প্রাকৃত ভাষায় যখন রূপ নিল তখন সেটাকে উচ্চারণ করা হতো কণ্হ। কৃষ্ণকে প্রাকৃত ভাষায় উচ্চারণ করা হতো কি? কণ্হ। কণ্হ বলুন, মনে থাকবে? এই কণ্হ, এইটা মানে প্রাকৃত ভাষার শব্দ পরিবর্তিত হতে হতে অপভ্রংশ ভাষাতে যে রূপ নিল সেই রূপটা হচ্ছে কান। অপভ্রংশ ভাষায় বলা হতো কান, এই কান না, কৃষ্ণকে বলা হতো কান। অপভ্রংশ ভাষায় যারা কৃষ্ণকে বলতো, ডাকতো, তাকে তারা কান বলে ডাকতো। আর সেই অপভ্রংশ থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যখন অন্তর্ভুক্ত হলো তখন আমরা কানকে বলি, মানে কৃষ্ণকে কি বলি? কানাই বা কানু। তাহলে কৃষ্ণকে যদি আমরা কৃষ্ণ বলি তাহলে সংস্কৃত ভাষার শব্দকে আমরা বাংলা ভাষায় বলছি, তাহলে ওটা তৎসম শব্দ। কৃষ্ণ যদি হয় ওটা তৎসম শব্দ। কিন্তু আমরা যদি কানাই বা কানু বলি তাহলে ওটা কি শব্দ হবে? ওটা নাম হবে তৎভব শব্দ। কারণ মাঝখানে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে অপভ্রংশ ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে যে শব্দ, যে সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয় তাকে বলা হয় তদ্ভব শব্দ। তদ মানে তার, ভব মানে জাত, তার থেকে জাত, কিন্তু তার থেকে জাত হলেও মাঝখানে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়, তাই তার নাম তদ্ভব। যেমন ধরো হস্ত, হস্তটা সংস্কৃত শব্দ। এই হস্ত থেকে প্রাকৃততে উচ্চারণ করা হতো কি? হত্থ, হথ হয়তো হত্থ। আবার এই প্রাকৃত থেকে অপভ্রংশে পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলাতে চলে এলো, নাম হয়ে গেল হাত। হাত, তাহলে হাতটা তদ্ভব শব্দ। আবার কার্য, কার্যটা সংস্কৃত শব্দ। কার্য থেকে প্রাকৃততে যখন উচ্চারণ করা হলো তখন তাকে বলা হচ্ছে কার্য, কয়কার অন্ত্যস্ত জয় জফলা। প্রাকৃত থেকে যখন অপভ্রংশে উচ্চারিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কয়কার বর্গে জয় বর্গে জয় কার্য। কার্য থেকে বাংলায় যখন অন্তর্ভুক্ত হচ্ছে পরিবর্তিত হয়ে তখন হয়ে যাচ্ছে কাজ। বুঝে গেল? এবারে আমরা আসছি অর্ধ তৎসম শব্দে। অর্ধ মানে তো অর্ধেক, হাফ, অর্ধেক। তদ মানে তো তার, তার মানে কার। বলো, একটু আগে বললাম তার মানে কার? সংস্কৃত। হ্যাঁ, তার মানে সংস্কৃত। আর ভব মানে না, ভব মানে তো জাত ছিল, এটা হচ্ছে তৎসম। সম মানে সমান, তাহলে অর্ধেক। তদ মানে তার, তার মানে সংস্কৃত, সম মানে সমান। অর্ধেক তার সমান, অর্ধেক সংস্কৃত ভাষার শব্দের সমান। তাহলে অর্ধেক তার মতো, আর অর্ধেক কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তার মানে যেসব সংস্কৃত ভাষার শব্দ লোকমুখে পরিবর্তিত হয়ে বিকৃত হয়ে, উচ্চারণে বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হচ্ছে, তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন ধরো, যেমন ধরো, কে কথা বলছে? যেমন ধরো গৃহিণী, গৃহিণীটা সংস্কৃত শব্দ। এবার এই গৃহিণীটা লোকমুখে উচ্চারণে বিকৃত হয়ে যাচ্ছে গিন্নি। গিন্নিটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ, কারণ বিকৃত রূপ। যেমন ধরো শ্রী, শ্রী মানে সৌন্দর্য। এই শ্রীকে যখন লোকমুখে উচ্চারণে বিকৃত করে উচ্চারণ করে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে ছিরি। কি ছিরি, দেখো ছিরি। শ্রী সৌন্দর্যকে বিকৃত করে ছিরি বলছে, ছিরি। হ্যাঁ, বিস্ত্রীকে বিচ্ছিরি। তো এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ, কারণ অর্ধভাবে বিকৃত হয়ে যাচ্ছে বা পরিবর্তিত হয়ে যাচ্ছে। রবিবার, রবিবারকে রোববার বলা হচ্ছে। বৃহস্পতিবার বিকৃত হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। বুঝে গেল? এবারে আমরা আগন্তুক শব্দ নিয়ে আলোচনা করব। আগন্তুক শব্দের মধ্যে দুটো
বৈশিষ্ট্য প্রধানত আগন্তুক শব্দ কোথা থেকে আসবে? আগন্তুক মানে বাংলা ভাষার মধ্যে অন্য কোনো ভাষা থেকে এসে অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই আগন্তুকের মধ্যে কোন ভাষা থেকে আসছে? আমাদের ভারতবর্ষে যে সমস্ত রাজ্য বা প্রদেশগুলো আছে সেই সমস্ত প্রাদেশিক ভাষা থেকে শব্দ আসবে। সরাসরিও আসতে পারে, পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে আসতে পারে। আবার আমাদের দেশের বাইরে যে সমস্ত বিদেশি ভাষাগুলো সেখান থেকেও আসতে পারে, সরাসরি আসতে পারে বা পরিবর্তিত হয়ে আসতে পারে। তাহলে আগন্তুক শব্দের মধ্যে দুই ধরনের শব্দ আছে। একটা হচ্ছে আমাদের দেশের কিছু শব্দ আছে ভাষার, আর একটা হচ্ছে বিদেশের ভাষার শব্দ আছে। বোঝা গেল? তাহলে আগন্তুক শব্দ কাকে বলবে? না ভারতবর্ষের অন্যান্য প্রদেশ তথা রাজ্যের বিভিন্ন ভাষা কিংবা বিদেশের বিভিন্ন ভাষা থেকে কখনো পরিবর্তিত হয়ে, সামান্য পরিবর্তিত হয়ে বা অনেকটাই পরিবর্তিত হয়ে কিংবা অপরিবর্তিত অবস্থায় মানে একই অবস্থায় বাংলা ভাষায় যখন অন্তর্ভুক্ত হচ্ছে, বাংলা শব্দভাণ্ডারে যখন অন্তর্ভুক্ত হচ্ছে, তখন তাকে আগন্তুক শব্দ বলা হচ্ছে। যেমন হরতাল, নারকেল, ঝান্ডা, জিলিপি, চা, চিনি, ঘুগনি, খাজনা, খারিজ, লুঙ্গি এগুলো বাংলা শব্দ নয়। এগুলো কিছু এসছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষা থেকে, আর কিছু এসছে বিদেশি ভাষা থেকে। তো এই দুই খারিজ করে দেওয়া মানে বাতিল করে দেওয়া। ওই যে মামলার ক্ষেত্রে হয় না, কোর্টে যখন মামলা ওঠে অনেক সময় খারিজ করে দেয়, পোস্টপন, খারিজ, মুলতবি, স্থগিত করে দেওয়া, বাতিল করে দেওয়া। আচ্ছা, তো আগন্তুক শব্দকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে প্রতিবেশী আগন্তুক, আর একটাকে বলা হচ্ছে বিদেশি আগন্তুক। প্রতিবেশী আগন্তুক মানে কোনগুলো হবে? না ভারতবর্ষের অন্যান্য প্রদেশের যে সমস্ত বা রাজ্যের যে সমস্ত ভাষা আছে সেখান থেকে আসবে যে শব্দগুলো, সেগুলো প্রতিবেশী আগন্তুকের মধ্যে পড়বে। তাহলে ভারতবর্ষের অন্যান্য প্রদেশ তথা রাজ্যের বিভিন্ন ভাষা থেকে আগত যেসব শব্দ কি করে, কখনো সামান্য পরিবর্তিত হয়ে আসে বা কিংবা অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়, তাকে প্রতিবেশী আগন্তুক শব্দ বলে। যেমন প্রতিবেশী আগন্তুক শব্দের মধ্যে গুজরাটি ভাষা থেকে এসছে হরতাল, মারাঠি ভাষা থেকে এসছে বর্গি, চামচা, তামিল ভাষা থেকে এসছে চুরুট, এটা বানানগুলো আছে, চুরুট করে নাও, চুরুট। নারকেল পাঞ্জাবি ভাষা থেকে এসছে শিখ, ভাংরা, হ্যাঁ চুরুট হবে, চুরুট। হিন্দি থেকে এসছে ঝান্ডা, জিলিপি, কচুরি। তো অনেক হিন্দি শব্দ আমাদের বাংলায় আছে না, বাংলাতে অন্তর্ভুক্ত হয়ে গেছে, অনেকে বাংলায় বলে। তো তাহলে এগুলো গেল প্রতিবেশী আগন্তুক শব্দ। বলো। আরে চুরুট, নেশার যে চুরুট, পাইপ চুরুট আগেকার দিনে খেত না। শার্লক হোমস পড়েছিস? শার্লক হোমস, চুরুট আগেকার দিনে ইংরেজরা খেত। চুরুট নেশার, সিগারেটের মতো একটু মোটা, সিগারেটের মতো দেখতে কিন্তু আরো মোটা, আরো লম্বা মোটা, চুরুট বলে। হ্যাঁ সিগার, ওই তো জানিস তো। তাহলে তো এবারে আসছি বিদেশি শব্দ। বিদেশি শব্দ কাকে বলা হবে? না বিদেশের বিভিন্ন ভাষা থেকে যে সমস্ত শব্দ, সেটা কখনো কখনো পরিবর্তিত অবস্থায় আসতে পারে, অপরিবর্তিত অবস্থায় আসতে পারে, এসে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, তাকে বিদেশি শব্দ বলা হচ্ছে। বিদেশি শব্দের মধ্যে আরবি শব্দ যেমন আইন, হেফাজত, শহীদ, জাহাজ, এগুলো আরবি শব্দ। তোমাদের ব্যাকরণ বইতে আরো প্রচুর উদাহরণ দেওয়া আছে। ফার্সি শব্দের মধ্যে আরাম, পেয়াদা, তীরন্দাজ, হাঙ্গামা, হুঁশিয়ার। তুর্কি শব্দের মধ্যে কাঁচি, দারোগা, বারুদ। ফরাসি শব্দের মধ্যে কার্তুজ, রেস্তোরাঁ, কানুন, আইন কানুন, হ্যাঁ, রেনেসাঁস মানে নবজাগরণ। ইংরেজি শব্দের মধ্যে তো অনেক বলি আমরা, অনেক ইংরেজি শব্দ আমরা বাংলায় বলি। মোবাইল, টেবিল, চেয়ার, টাইম, টিকিট, শার্ট, ক্লাস, স্কুল, কত শব্দ বলি আমরা। এবারে আসছি আমরা দেশি শব্দ। দেশি শব্দের মধ্যে বেশিরভাগ শব্দগুলো থাকে অনার্যদের ভাষা থেকে এসছে যে শব্দগুলো, অনার্য জাতির ভাষা, সেখান থেকে এসছে যে শব্দ। আর
যে সমস্ত শব্দগুলোর মূল উৎসটা এখনো পর্যন্ত জানা যায়নি, যাকে অজ্ঞাত মূল শব্দ বলা হচ্ছে, ওগুলো দেশি শব্দের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবারে দেশি শব্দের মধ্যে যে শব্দ, সেগুলো অনার্যদের ভাষা থেকে এসছে, কখনো সরাসরি এসছে, কখনো পরিবর্তিত অবস্থায় এসছে। তাহলে অনার্যদের ভাষা থেকে উদ্ভূত কিংবা যেসব অজ্ঞাত মূল শব্দ যার মূলগুলো জানা যায়নি, সেগুলো সামান্য পরিবর্তিত হয়ে বা অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হচ্ছে, তখন তাকে দেশি শব্দ বলা হচ্ছে। যেমন ঢাক, ঢোল, ঢিল, ঢেকি, ঝাঁকা, ঝোল, ঝিঙা, ঝুড়ি, এগুলো। স্যার এই ভাষা তো স্যার রাজবংশী ভাষা নামে স্যার পরিচিত। না, এটা তো আমি ভাষার কথা বলছি না, এগুলো তো শব্দের কথা বলছি। অন্যান্য শব্দগুলো, ভাষার থেকে শব্দ আসছে, ভাষা তো আসেনি। বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষা থেকে কিছু কিছু শব্দ এসে অন্তর্ভুক্ত হচ্ছে, সেই শব্দগুলো কখনো সরাসরি, কখনো আবার পরিবর্তিত অবস্থায় আসছে। তাই বাংলা ভাষার মধ্যে কিন্তু বহু ভাষার শব্দের সংমিশ্রণ আছে। সংস্কৃত থেকে আসছে, প্রাকৃত থেকে আসছে, অপভ্রংশ থেকে আসছে, কথ্য বৈদিক থেকে আসছে, বিদেশি থেকে আসছে, প্রাদেশিক ভাষা থেকে আসছে। আবার অনেক ভাষার শব্দের উৎস জানা, অনেক শব্দ আছে যেগুলোর উৎস জানাই যায় না, এত শব্দের উৎস জানা যায়নি। এবারে আমরা আজকের এই ভাষার উৎসগত শ্রেণীর শেষ যে ভাগটা, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংকর বা মিশ্র শব্দ। কি এটা 6 নম্বর? তো সংকর বা মিশ্র শব্দ 5টা হয়ে গেছে না? হ্যাঁ স্যার, এটা 6 নাম্বার। হ্যাঁ, দেশি শব্দ তো হয়ে গেল, ওই যে অনার্যদের ভাষা থেকে আগত শব্দ আর অজ্ঞাত মূল শব্দ। এবারে সংকর বা মিশ্র শব্দ। তো সংকর বা মিশ্র মানে যার সঙ্গে দুটোর মিশ্রণ থাকবে। একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিশতে পারে, একটা শব্দের সঙ্গে একটা প্রত্যয় যোগ হতে পারে, একটা শব্দের সঙ্গে উপসর্গও যোগ হতে পারে। তাহলে সংকর বা মিশ্র শব্দ কাকে বলছে? তৎসম শব্দের সঙ্গে, তদ্ভব শব্দের সঙ্গে, দেশি শব্দের সঙ্গে, বিদেশি শব্দের সঙ্গে অন্য শব্দ যোগ হতে পারে। একটা তৎসম শব্দের সঙ্গে ধরো তদ্ভব শব্দ যোগ হয়ে গেল, একটা তদ্ভব শব্দের সঙ্গে হয়তো বিদেশি শব্দ যোগ হয়ে গেল, একটা তৎসমের শব্দে হয়তো বিদেশি শব্দ বা দেশি শব্দ যোগ হয়ে গেল। তাহলে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দের সঙ্গে এরকম ধরনের আরেকটা শব্দ যোগ হতে পারে। কিংবা কি যোগ হতে পারে? প্রত্যয়। শব্দের শেষে যেটা যোগ হয় সেটা প্রত্যয় বলে, প্রত্যয় যোগ হতে পারে। কিংবা উপসর্গ যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে সংকর বা মিশ্র শব্দ বলে। যেমন কতগুলো উদাহরণ আছে, শুনে নাও। প্রথমে তৎসম শব্দ, তার সঙ্গে তদ্ভব শব্দ যোগ হয়ে একটা নতুন শব্দ হয়েছে, বজ্র। বজ্রটা তৎসম শব্দ, আর আটুনি মানে বাঁধুনি, আটুনিটা তদ্ভব শব্দ। বজ্র আটুনিটা মিশে গিয়ে একসঙ্গে হয়েছে বজ্র আটুনি, মানে বজ্রের মতো আটুনি, বাঁধুনিটা কঠিন। মায়া কান্না, মায়াটা তৎসম শব্দ, কান্নাটা তদ্ভব শব্দ। তৎসম আর তদ্ভব জুড়ে গিয়ে একটা শব্দ হয়ে গেছে মায়া কান্না। মায়া কান্না মানে বুঝতে পারছো তো? লোক দেখানো কান্না, ছিচকাঁদুনি টাইপের। কুম্ভীরাশ্রু, ক্রোকোডাইল টিয়ার। তারপরে হচ্ছে বিদেশি শব্দের সঙ্গে তৎসম শব্দ যোগে নতুন শব্দ হতে পারে। বিদেশি শব্দ যেমন হেড, হেড মানে তো মাথা, হেডটা ইংরেজি শব্দ, বিদেশি শব্দ। তার সঙ্গে তৎসম শব্দ হচ্ছে পণ্ডিত, সাধু ভাষা, তৎসম শব্দ পণ্ডিত। আর হেড আর পণ্ডিত মানে বিদেশি আর তৎসম জোড় হয়ে হেড পণ্ডিত একটা নতুন শব্দ হয়ে গেল। যেমন ধরো কলেজ পাড়া, কলেজ, কলেজটা তো ইংরেজি শব্দ আর পাড়াটা দেশি শব্দ, তো কলেজ পাড়া দুটো যোগ হয়ে একটা শব্দ হয়ে গেল কলেজ পাড়া। আইন সিদ্ধ, আইন বিদেশি শব্দ আর সিদ্ধটা হচ্ছে তৎসম সাধু ভাষার শব্দ, দুটো মিলে আইন সিদ্ধ মানে আইনি মাফিক, আইন মাফিক তাকে আইন সিদ্ধ বলা হয়। এবারে তদ্ভবর সঙ্গে বিদেশি যোগ হচ্ছে, তদ্ভব হচ্ছে রাজা, বিদেশি হচ্ছে বাদশাহ। রাজা বাদশাহ যোগ হয়ে রাজা বাদশাহ হয়ে গেল একসঙ্গে, তদ্ভব আর বিদেশি শব্দ যোগে একটা নতুন শব্দ হয়ে গেল। তারপরে ধরো বিদেশি শব্দের সঙ্গে বিদেশি শব্দ, হেডটা বিদেশি আবার মাস্টারও বিদেশি, হেড বিদেশি মাস্টারও বিদেশি, দুটো ইংরেজি, দুটো শব্দ যোগে হেড মাস্টার একটা নতুন শব্দ হয়ে গেল। উকিলটাও বিদেশি শব্দ, ব্যারিস্টারটাও বিদেশি শব্দ, দুটো মিলে হয়ে গেল উকিল ব্যারিস্টার। আবার বিদেশি প্রত্যয় যোগে শব্দ গঠন করতে, প্রত্যয় যেমন ধরো দোকানদার, দোকানদারের দোকানটা মূল শব্দ, দোকানের সঙ্গে দার,
দার এই বিদেশি একটা প্রত্যয়, এই প্রত্যয় যোগ হয়ে জোড়ে গিয়ে একটা তৈরি হয়ে গেল দোকানদার। দোকান মানে আলাদা জিনিস, আর দোকানদার মানে যেখানে যে ব্যবসা করছে। ফুলদানি, ফুলটা একটা শব্দ, তার সঙ্গে দানিটা বিদেশি প্রত্যয়, ফুলের সঙ্গে দানি যোগ হয়ে ফুলদানি হয়ে গেল। ফুচকাওয়ালা, ফুচকা এটা একটা শব্দ, আর তার সঙ্গে ওয়ালা এই একটা প্রত্যয় যোগ হয়ে গেল ফুচকাওয়ালা। এবারে উপসর্গ যোগে হতে পারে বিদেশি উপসর্গ। উপসর্গ কি? ধরো মূল শব্দ আক্কেল, আক্কেল মানে জ্ঞান, আর তার সঙ্গে যখন উপসর্গ বে যোগ করছি, বে আক্কেল, যার কোনো জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান নেই, বে আক্কেল, বেটা উপসর্গ যোগে একটা নতুন শব্দ হয়ে গেল। আক্কেল মানে কাণ্ড জ্ঞান আছে, বে আক্কেল মানে যার কাণ্ড জ্ঞান নেই, হুঁশ নেই। হাত, হাতের আগে আমরা যখন বে উপসর্গ যোগ করছি, বেহাত মানে হাত ছাড়া হয়ে যাওয়া। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এক মিনিটে গোটাটার একটা জিস্ট ছোট্ট করে বলে দিই। বাংলা শব্দ ভাণ্ডার বা বাংলা শব্দের উৎসগত শ্রেণী নির্ণয়, একে 6 ভাগে ভাগ করা হচ্ছে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, আগন্তুক শব্দ। আগন্তুকের দুটো ভাগ, বিদেশি শব্দ, প্রতিবেশী আগন্তুক শব্দ, তারপরে দেশি শব্দ, তারপরে সংকর বা মিশ্র শব্দ। তৎসম শব্দ কোনগুলো? না সংস্কৃত থেকে সরাসরি বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যা পরিবর্তিত হয়নি, রূপান্তরিত হয়নি। তার মানে যত সাধু ভাষার শব্দ আছে সবই কিন্তু তৎসম শব্দ, কারণ সংস্কৃত ভাষার শব্দ থেকেই এসছে। তদ্ভব শব্দ কোথা থেকে আসছে? না তদ্ভব শব্দগুলো সংস্কৃত ভাষার শব্দ থেকেই আসবে, কিন্তু মাঝখানে প্রাকৃত ভাষা আর অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে। অর্ধ তৎসম শব্দ কোনগুলো? না সংস্কৃত থেকেই আসবে, কিন্তু সংস্কৃত থেকে এসে লোকমুখে কি হবে? বিকৃত হয়ে যাবে, বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসবে। আগন্তুকের মধ্যে দুটো আছে, একটা বিদেশি ভাষা থেকে আসবে, আর একটা আমাদের এই ভারতবর্ষের যে অন্যান্য প্রাদেশিক ভাষা সেখান থেকে আসবে। কখনো সরাসরি আসতে পারে, কখনো পরিবর্তিত হয়ে আসতে পারে। তো বিদেশি ভাষা থেকে যে সমস্ত শব্দ এসে বাংলায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে বিদেশি শব্দ বলা হচ্ছে, আর প্রাদেশিক ভাষা থেকে অন্যান্য রাজ্যের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসে অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে প্রতিবেশী আগন্তুক। আর দেশি শব্দের মধ্যে কি কি থাকছে? না অনার্যদের ভাষার শব্দ, আর যেগুলো এখনো পর্যন্ত তার মূল উৎস জানা যায়নি, অজ্ঞাত মূল শব্দ, সেগুলো এই দেশি শব্দের মধ্যে থাকছে। আর সংকর বা মিশ্র শব্দের মধ্যে কি থাকছে? না একটা শব্দের সঙ্গে আরেকটা নতুন শব্দ গঠিত হচ্ছে, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ যোগ হয়ে নতুন শব্দ গঠিত হচ্ছে, একটা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে, শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে উপসর্গ যোগ হয়ে নতুন শব্দ গঠিত হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে তোমরা ব্যাকরণ বই থেকে বা না ব্যাকরণ বইয়ের সাথে সাথে সহায়িকাতেও শেষের দিকে ব্যাকরণের একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে আর তোমাদের লেখা জেরক্স থেকে সবগুলো থেকে পড়ে নিলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর মুখস্থ করার তেমন জায়গা নেই, ব্যাপারটা একটু বুঝে নেবে, বুঝে নিয়ে যা যা বলা হলো সেটাকেই যদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে সেটাই সংজ্ঞাটা এমনি এমনি বানিয়ে লেখা যায়। মুখস্থ করতে গেলে অনেক বেশি কঠিন মনে হবে, বোঝা মনে হবে। বিষয়টা বুঝিয়ে দিয়েছি, এরকম নিজের মতো করে একটু ভেবে নাও, ভেবে নিলেই দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যালো, তাহলে আজকের একটা ব্যাকরণের অধ্যায় শেষ হয়ে গেল। আজকের এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা, গুড নাইট স্যার, গুড নাইট স্যার। শুভরাত্রি।